আজকে পড়ছি পীরে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলায় তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। পার্ট 2। ওয়াসিম তৃতীয়বারের মতো দরজায় কড়া নাড়ল। এবার সে ভেতর থেকে ইমামার শব্দ শুনতে পেল। কে? ইমামা, আমি ওয়াসিম, দরজাটা খোলো বলে পেছনে সরে দাঁড়ালো ওয়াসিম। অন্য পাশে কিছুক্ষণ নীরবতা। অল্প পরেই তালার শব্দ এলো আর ওয়াসিম দরজায় হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকলো। ইমামা পেছন ফিরেই বিছানায় গিয়ে এগিয়ে গেল। এমন সময় এখানে কেন এসেছো? তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কেন? এখনো তো রাত মাত্র 10টা, বলল ওয়াসিম ভেতরে ঢুকে। ঘুম পাচ্ছিল। ইমামা বিছানায় বসে পড়ল। ওয়াসিম অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কেঁদেছো? হঠাৎই তার মুখ থেকে বেরিয়ে এলো। ইমামার চোখ লাল, মুখ ফুলে ফুলে রয়েছে। সে মুখ ফুরিয়ে অন্যদিকে তাকানোর চেষ্টা করলো। না না, আমি কাঁদিনি, শুধু মাথা ধরেছে বলে সে হাসার চেষ্টা করলো। ওয়াসিম বিছানায় বসে তার হাত ধরলো, যেন তাপমাত্রা পরীক্ষা করছে। জ্বর আছে? উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো সে। তারপর হাত ছেড়ে দিয়ে বলল, না, জ্বর নেই, হয়তো মাথা ব্যথার একটা ট্যাবলেট খেলে ভালো লাগবে। খেয়েছি। ভালো, তাহলে এখন ঘুমিয়ে পড়ো। আসলে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এখন ঠিক নেই। ওয়াসিম উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইমামা তাকে থামানোর কোনো চেষ্টা করলো না। সে দরজা পর্যন্ত গিয়ে সেটি বন্ধ করে দিল। তারপর বিছানায় ঝাঁপিয়ে পড়ে বালিশে মুখ গুজে ফেলল। সে আবার কাঁদতে শুরু করলো। 13 বছরের ছেলেটি টিভিতে সঙ্গীত অনুষ্ঠান দেখতে দেখতে ব্যস্ত ছিল। ঠিক তখনই তায়াবা ঘরে উকি দিল। ছেলের দিকে অনিশ্চিতভাবে তাকে বিরক্ত ভঙ্গিতে বলল, কি হচ্ছে এখানে? টিভি দেখছি। ছেলেটি তার মার দিকে না তাকিয়েই উত্তর দিল। টিভি দেখছো? আল্লাহর দোহাই, তোমার কি জানা নেই তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে? তাতে কি? রাগান্বিত স্বরে উত্তর দিল সে। তাতে কি? তোমার তো এখন নিজের ঘরে গিয়ে বই নিয়ে বসে থাকা উচিত। এখানে বসে এই অশ্লীল অনুষ্ঠান দেখা হয়? রাগের স্বরে বকাঝকা করলো তায়াবা। যতটুকু পড়ার দরকার ততটুকু পড়ে ফেলেছি, এখন দয়া করে আমার সামনে থেকে সরে যাও। ছেলেটির কণ্ঠে স্পষ্ট বিরক্তি। তবুও যাও, ঘরে গিয়ে পড়াশোনা করো, দৃঢ়ভাবে বলল তায়াবা। না, আমি উঠব না, ঘরে যাব না, পড়বও না। আমার পড়াশোনার পরীক্ষা আমার ব্যাপার, তোমার নয়। যদি সত্যি পড়াশোনার চিন্তা করতে তাহলে এখন টিভির সামনে বসে থাকতে না। সরে দাঁড়াও, বলল সে মায়ের কথা সম্পূর্ণ উপেক্ষা করে, এবং রুদ্ধ ভঙ্গিতে হাত নেড়ে তাকে সরিয়ে দিল। আজও আমি তোমার বাবার সাথে কথা বলবো, হুমকি সুরে বলল তায়াবা। যা ইচ্ছে করো, কথা বলো, তাতে কি হবে? উনি কি করবেন? আমি তো আগেই বলেছি আমার পরীক্ষার জন্য আমি প্রস্তুত। তাহলে তোমার সমস্যা কি? এটা তোমার ফাইনাল পরীক্ষা, তোমার তো চিন্তা করা উচিত। এবার কিছুটা কোমল স্বরে বলল তায়াবা। আমি কোনো 4 বছরের শিশু নই যে তুমি সারাক্ষণ বকাঝকা করবে। আমার দায়িত্ব আমি তোমার চেয়ে ভালো বুঝি, তাই তোমার এই হাস্যকর পরামর্শ দিয়ে আমাকে বিরক্ত করো না। তোমার পরীক্ষা চলছে, পড়াশোনায় মন দাও, ঘরে গিয়ে বসো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। ফালতু কথা। রাগে দাঁড়িয়ে ছেলেটি রিমোট কন্ট্রোলটা দেওয়ালে ছুঁড়ে মারল। তারপর পাট ঠুকতে ঠুকতে ঘর থেকে বেরিয়ে গেল। তাই আবার অসহায় আর অপমানিতভাবে তার চলে যাওয়া দেখল। সেই রাতটা ছিল নিউ ইয়ার্সের ইভিনিং। আর মাত্র 30 মিনিট পর শুরু হবে নতুন বছর। 10 জনের মতো কিশোর একদল মোটর বাইক নিয়ে রাস্তায় মাঝে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ নানা রকম স্ট্যান্ড দেখাচ্ছে। তাদের মাথায় ঝকঝকে ব্র্যান্ড বাঁধা, যেন নতুন বছর উদযাপনের সাজসজ্জা। 1 ঘন্টা আগেও তারা শহরের বড় সুপারমার্কেটগুলোর একটিতে মেয়েদের উদ্দেশ্যে সিজ দিয়েছিল, দুষ্টুমি করেছিল। তাদের কাছে ছিল আতশবাজিও, সেগুলো তাদের আনন্দে ফাটাচ্ছিল। রাত 11:45 তারা পৌঁছালো জিমখানা ক্লাবের পার্কিং লটে। সেখানে তখন নতুন বছর উপলক্ষে পার্টি পুরো দমে চলছে। ছেলেগুলোর কাছেও ছিল পার্টি নিমন্ত্রণপত্র, কারণ তাদের বাবা মায়েরা ইতিমধ্যে সেখানে উপস্থিত ছিলেন। তখন তারা ভেতরে ঢুকলো। রাত প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি। আর কয়েক মুহূর্ত পরেই হল আর নাচঘরের আলো নিভিয়ে দেওয়া হবে। তারপর মাঠে আতশবাজির ঝলকে নতুন বছরকে স্বাগতম জানানো হবে। সারা রাত ধরে চলবে অনুষ্ঠান, নাচ, গান, মদ্যপান, সবই নতুন বছরকে ঘিরে জিমখানা ক্লাবের আয়োজন, আনন্দ উৎসবের অংশ। ম্যানেজমেন্ট লাইট অফ,
মানেই ছিল সম্পূর্ণ উন্মাদনার প্রকাশ। এটা ছিল ভিড়ের মূল আকর্ষণ। দলটার একজন কিশোর তখন ডান্স ফ্লোরে সঙ্গীতের তালে দুলছে, আর তার নাচ দেখে সবাই মুগ্ধ। ঠিক 12:10 আগেই লাইট নিভে গেল। হাসি, উল্লাস আর কাউন্টারেটের শব্দে ঘুম মুখরিত হয়ে উঠল। ঘড়ির কাঁটা যখন 12টা পৌঁছলো, তখন আবার আলো জ্বলে উঠল। কিশোরেরা এখন পার্কিং লটে গাড়ির হর্ন বাজিয়ে হইচই করছে। ডান্স ফ্লোরে থাকা সেই ছেলেটি এবার ওই গাড়ির ছাদে উঠে বলল, হাতে বিয়ারের ক্যান। জ্যাকেটের ভেতরে থেকে আরেকটি বিয়ারের ক্যান বের করে পার্ক করা একটি গাড়ির উইন্ডস্ক্রিনে ছুঁড়ে মারল। পুরো ক্যানটা গিয়ে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে কাজটা চুরমার হয়ে গেল। সে শান্তভাবে নিজের হাতে ধরা ক্যান থেকে বিয়ার পান করতে লাগলো। গত আধা ঘন্টা ধরে সালার কারমানকে ভিডিও গেম খেলতে সে দেখছিল। ফ্লোর এর এক জায়গায় আটকে আছে। সম্ভবত কামরান কঠিন কোনো ট্র্যাকে গাড়ি চালানোর প্রচেষ্টা করছিল। সালারও তখন লাউঞ্জে বসে নোট লিখছিল। মাঝে মধ্যে সে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে কামরানের খেলাটাও দেখছিল। আধ ঘন্টা পর সালার তার নেটবুক বন্ধ করলো। একবার হাই তুলে পা টেবিলের উপর রাখলো। তার হাত দুটো মাথার পেছনে রেখে টিভি স্ক্রিনের দিকে তাকালো। কামরান তখন নতুন করে গেম শুরু করেছে। পূর্বের রাউন্ডে সে হেরে গিয়েছিল। কি হয়েছে কামরান? কিছু না, নতুন গেম এনেছি, কিন্তু স্কোর করা খুবই কঠিন, ক্লান্ত সুরে বলল কামরান। দেখি তো। সালার সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোলটা নিল। কামরান চুপ করে দেখছে। গেমের প্রথম কয়েক সেকেন্ডে সালার এমন গতিতে গাড়ি চালাচ্ছিল যা কামরান কোনোদিন ছুঁতেই পারেনি। যা ট্র্যাকটাতে কামরান হিমশিম খাচ্ছিল, সেটি সালারের কাছে শিশু খেলার মতো সহজ হয়ে যাচ্ছিল। গাড়িটি এমন অবিশ্বাস্য গতিতে চলছিল যে কামরানের পক্ষে স্ক্রিনে চোখ রাখা কষ্টকর হয়ে উঠছিল। তবু সালারের নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। 3 মিনিট পর কামরান দেখল গাড়িটা হঠাৎ দিকচুকো হয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। কামরান হেসে সালার দিকে তাকালো। সে বুঝে গেছে, কারণ গাড়িটা ধ্বংস হলো। সালার রিমোটটা টেবিল থেকে রেখে নোটবুকটা তুলে নিল। গেমটা খুবই বোরিং বলে কামরানের পা টপকে রুম থেকে বেরিয়ে গেল। সালার দরজার দিকে বেরিয়ে যাবার পর কামরান দাঁত টিপে টিভির দিকে তাকালো। স্ক্রিনে তখন 7 সংখ্যার স্কোর ঝলমল করছে। সে দীর্ঘশ্বাস ফেলল, চোখ সরালো না। দুইজনই আবার চুপ করে গেল। আজরাত চিন্তিত হয়ে পড়ল। ইমামা আগে কখনো এমন নির্লিপ্ত ছিল না। গত আধা ঘন্টায় সে যতগুলো কথা বলেছে তা গুনে ফেলা যায়। ছোটবেলা থেকেই আজরাত ওকে চিনত। সবসময় খুব প্রাণবন্ত চঞ্চল মেয়ে ছিল ইমামা। বাগদান হওয়ার প্রথম বছরটাই ওর সঙ্গ পেয়ে আজরাত খুব খুশিই ছিল। ইমামার বুদ্ধি, তীক্ষ্ণতা, হাস্যরস তাকে মুগ্ধ করত। কিন্তু গত বছরে ওর মধ্যে এই অদ্ভুত পরিবর্তন এসেছে। বিশেষ করে মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে তার এই স্পষ্ট হয়ে উঠেছে। আজরাতের মনে হতো ইমামার মধ্যে যেন কিছু লুকোনো আছে, কোনো চিন্তা যা ও কাউকে বলতে চায় না। মাঝে মাঝে তাকে এতটা চিন্তিত বা এতটা নিরাসক্ত মনে হতো সে যেন তাড়াতাড়ি দেখা শেষ করে চলে যেতে চায়। আজও একই মুহূর্তে একই অনুভূতি আজাদের মনে হচ্ছিল। আমার অনেক সময় মনে হয় দেখা করার জন্য শুধু আমিই জোর করি, তোমার জন্য যেন এটা কোনো ব্যাপারই না, দেখা হোক বা না হোক, হতাশাভাবে বলল আজাদ। ইমামা তখন বাগানের চেয়ারে বসেছিল, সামনে দেওয়ালে জড়ানো লতাগুলোর দিকে তাকিয়ে। আজাদের কথায় সে চোখ তুলে ওর দিকে তাকালো। আজাদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেও ইমামা চুপ করে রইল। তাই সে আবার কথাটা অন্যভাবে বলল, আমার এখানে আসা তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই না ইমামা? আমি কি বলবো? ইমামা ধীর স্বরে বলল, কমপক্ষে তুমি বলতে পারো না তুমি ভুল ভাবছো, তাই না? না, তুমি ভুল ভাবছো। ইমামা তার কথাটা কেটে দিয়ে বলল। স্বরটা ছিল তার আগের মতনই ঠান্ডা, মুখভঙ্গিও নিরাবেগ। আজাদ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আমি সত্যিই চাই আর দোয়া করি যেন আমি ভুল ভাবি, কিন্তু তোমার সঙ্গে কথা বলার সময় মনে হয় তুমি কিছুই পরোয়া করো না। কেন এমন ভাবছো? ইমামার কণ্ঠে এবার বিরক্তির সুর পাওয়া গেল। অনেক কারণই। প্রথমত, তুমি আমার কথায় কখনো ঠিকভাবে সাড়াও দাও না। আমি তো যথাসাধ্য চেষ্টা করি ঠিকভাবে উত্তর দিতে। আমি কি করব যদি আমার উত্তরে তোমার পছন্দ না হয়? আজাদ বুঝতে পারলো সে আরও বিরক্ত হচ্ছে। আমি এটা বলতে চাইনি যে তোমার উত্তর আমার ভালো লাগে না।
আমি বলতে চেয়েছি, তুমি শুধু হ্যাঁ বা না বলো। অনেক সময় মনে হয় আমি একাই নিজের সঙ্গে কথা বলছি। যখন তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি ভালো আছি কি না, তখন আমি হ্যাঁ বলি বা না বলি। এখন এর বাইরে আর কি বলবো? তুমি যদি চাও আমি একখানা বক্তৃতা দিই, তাহলে বলো কি শুনতে চাও, আমি সেটাই বলবো। গভীরভাবে বলল ইমামা। তুমি হ্যাঁ বা না এর সঙ্গে আরো কিছু যোগ করতে পারতে। কিছু না হোক, আমাকে জিজ্ঞাসা তো করতে পারতে আমি কেমন আছি। তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কেমন আছো? তুমি তো আমার সামনেই বসে বলছো, আমার সঙ্গে কথা বলছো, মানে তুমি নিশ্চয়ই ভালো আছো। না হলে তুমি এখন ঘরেই শুয়ে থাকতে, অসুস্থ হতে, বলল ইমামা নির্বেক ভঙ্গিতে। ইমামা, এসব তো শুধু ভদ্রতার নিয়ম, আর তুমি খুবই ভালোই জানো আমি এই ভদ্রতা তদ্রতায় বিশ্বাস করি না। তুমি আমাকে কেমন আছো না আছো জিজ্ঞাসা করলেও আমি মোটেও কষ্ট পাবো না, শান্তভাবে বলল ইমামা। আজাদ হয়ে গেল। ঠিক আছে, ভদ্রতা বাদ দাও, তবু আমরা অন্য কিছু নিয়ে তো কথা বলতে পারি। এমন কিছু বিষয়ে আলোচনা যা আমাদের দুজনের আগ্রহের, যা আমাদের ব্যস্ত রাখে, ধীরে ধীরে বলল সে। আজাদ, আমি তোমার সঙ্গে কি আলোচনা করব? তুমি একজন ব্যবসায়ী, আমি একজন মেডিকেলের ছাত্র। আমি তোমাকে কি জিজ্ঞাসা করব? স্টক মার্কেটের অবস্থা, আজ বাজারের দাম বেড়েছে কিনা কমেছে, সূচক কত পয়েন্ট উঠেছে, কিংবা তুমি পরের চালটা কোথায় চালছো, সরকার এবার কতটা রেয়াত দিয়েছে তোমাদের, এইসব। তার গলা ছিল ঠান্ডা, কাঁটাযুক্ত সুর। না হয় আমি তোমার সঙ্গে অ্যানাটমি নিয়ে কথা বলি, লিভারের কাজ থেকে কি কি প্রভাবিত করে, এবছর বাইপাস সার্জারিতে কি নতুন কৌশল এসেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে তা সচল করার জন্য কত ভোল্টেজের শক দেওয়া উচিত। এগুলো তো আমাদের কাজের ক্ষেত্র। এখন বলো, এসব নিয়ে আলোচনা কিভাবে আমাদের সম্পর্কে ভালোবাসা বা ঘনিষ্ঠতা বাড়াবে? আমি সত্যিই বুঝি না। আজাদের মুখের রং গাঢ় হয়ে উঠল। সে মনে মনে নিজেকে গালাগাল দিচ্ছিল। কেন যে অভিযোগ তুলল আজ? মানুষের জীবনে পড়াশোনার বাইরেও তো অনেক আগ্রহ থাকে, দুর্বল কণ্ঠে বলল আজাদ। না, ইমামা দৃঢ়ভাবে মাথা নাড়ল। আমার জীবনে পড়াশোনার বাইরে কোনো আগ্রহ নেই। তবুও এক সময় তো আমাদের মিল ছিল, কিছু আগ্রহ শেয়ার করতাম। আজাদ শীতের সুরে বলল। সে সময়টা ভুলে যাও, ঠান্ডাভাবে বাধা দিল ইমামা। এখন আমার সময় নষ্ট করার সুযোগ নেই। বরং আমি অবাকই হই, তুমি একজন ব্যবসায়ী হয়েও এতটা অপরিণত আর আবেগপ্রবণ। আমার তো আরও বাস্তববাদী হওয়া উচিত। আজাদ চুপ করে গেল। আমরা দুজনই জানি আমাদের সম্পর্কটা কি। তুমি যদি ভাবো আমরা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি মানে আমি আগ্রহ হারিয়েছি বা উদাসীন হয়ে পড়েছি, তাহলে আমি কিছুই করতে পারবো না। আমি এখানে তোমার সঙ্গে বসে আছি, চা খাচ্ছি, এর এই প্রমাণ যে আমি এই সম্পর্কের মূল্য দিই। না হলে আমি এখন কোনো অচেনা মানুষের সঙ্গে বসে সময় নষ্ট করতাম। একটু থেমে সে আবার বলল, আর তুমি যদি জানতে চাও তোমার আশা না আশায় আমার কোনো পার্থক্য তৈরি করে কিনা, তাহলে উত্তর হলো আমরা দুজনই ব্যস্ত মানুষ, আমরা আধুনিক যুগের সন্তান। আমি কোনো হীন নই যে তোমার জন্য হাতে রান্না বানিয়ে অপেক্ষা করব, আর তুমি কোনো রাঞ্জা হয়ে আমার জন্য বাঁশি বাজাবে ঘন্টার পর ঘন্টা। সত্যি বলতে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, তাতে তেমন কিছুই আসে যায় না। আমাদের সম্পর্ক যেমন আছে তেমনই চলবে। না, তুমি মনে করো এটা বদলে যাবে? যদি ডিসেম্বর মাস হতো, তাহলে আজাদের কপাল বেয়ে ঘাম ঝরতো নিশ্চিত। তাদের বয়সের পার্থক্য ছিল 8 বছর, কিন্তু এই মুহূর্তে আজাদের মনে হলো সেটা যেন 8 নয়, 18 বছর। আর তাতেও যেন ইমামাই বড়। মাত্র 2 সপ্তাহ আগে 19 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল যেন রাতারাতি সে কৌশল পেরিয়ে মধ্য বয়সে পৌঁছে গেছে। আর আজাদ যেন এবার আরও 12 বছরের কিশোরে ফিরে গেছে। সে ইমামার দিকে তাকালো। মেয়েটি চেয়ারে পা গুটিয়ে বসে আছে, মুখে কোনো ভাব নেই, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজাদ চোখ নামিয়ে তার আঙ্গুলের এঙ্গেজমেন্ট রিংয়ের দিকে তাকালো, তারপর কণ্ঠ পরিষ্কার করে বলল, তুমি ঠিক বলছো। আমি শুধু ভেবেছিলাম আমাদের একটু বেশি কথা বলা উচিত, এতে পরস্পরের মধ্যে বোঝাপড়া আরো গভীর হবে। আজাদ, আমি তোমাকে খুব ভালোভাবে জানি এবং বুঝি। তুমি যদি ভাবো আমাদের মধ্যে এখনো বোঝাপড়ার অভাব আছে, তাহলে সেটা শুনে আমি সত্যি হতাশ। আমি ভেবেছিলাম আমাদের বোঝাপড়া যথেষ্ট ভালো।
আজাদ মাথা নিচু করে নীরবে স্বীকার করলো, আজকের দিনটা তার নয়। আর তুমি যদি ভাবো যে ব্যবসার অ্যানাটমি নিয়ে আলোচনা করলেই আমাদের সম্পর্ক উন্নত হবে। আজাদ মাথা নিচু করে নীরবে স্বীকার করলো, আজকের দিনটা তার নয়। আর তুমি যদি ভাবো যে ব্যবসার অ্যানাটমি নিয়ে আলোচনা করলে আমাদের সম্পর্ক উন্নত হবে, তাহলে তাই হোক। ভবিষ্যতে যেগুলো নিয়ে কথা বলবো। আমার গলায় ছিল স্পষ্ট অনাগ্রহের সুর। তুমি কি কথায় রাগ করেছো আমার? আজাদ দ্বিধায় জিজ্ঞাসা করলো। রাগ করবো কেমন? ইমামা শান্তভাবে জবাব দিল, কিন্তু তার যেন সেই কণ্ঠের সুরে আজাদের মুখ আরো লাল হয়ে উঠল। বোধহয় আমি ভুল কথা বলেছি। না, নিশ্চিতভাবেই ভুল বলেছি। শেষ বাক্যটা সে জোর দিল। তুমি জানো এই সম্পর্ক আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন আছে। সে গভীর শ্বাস নিল। ইমামা তখনও একইভাবে চুপচাপ দেওয়াল ঘেঁষে গাছের লতাগুলোর দিকে তাকিয়ে রয়েছে। সম্ভবত সেই কারণেই আমি এই সম্পর্কটা নিয়ে এত সংবেদনশীল। আমার কোনো ভয় নেই, কারণ এই বাগদান আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে। যে আবেগ ভরা কণ্ঠে ইমামার দিকে তাকিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎই তার মনে হলো সে যেন একা কথা বলছে। ইমামা যেন আদৌ উপস্থিত নেই। বাড়ির বিশাল বাগান জুড়ে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত সুরের প্রতিধ্বনি। পেছনের অ্যানেক্স ভবন থেকে ভেসে আসছিল সঙ্গীত। যে কোনো মানুষ অবাক হয়ে যেন তাদের সৎক্ষমতা দেখে, এত জোরে এতক্ষণ ধরে। কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই বোঝা যেত কেন এত অসহ্য শক্তি। ঘর ভরা ছিল ধোঁয়ার কুণ্ডলিতে আর এক অচেনা কটু গন্ধে। এটি বিখ্যাত রেস্টুরেন্টের খাবারের খালি বক্স, ডিসপোজেল প্লেট, চামচ, সফট ড্রিঙ্কের বোতল আর খাবারের অস্ত্র টুকরো পড়েছিল মেঝে জুড়ে। কার্পেটের ওপর ছোপ ছোপ কেচারের দাগ। 7 জন ছেলে ছিল সেই ঘরে। কার্পেটের ওপর ছেলেগুলো ছড়িয়ে ছিটে পড়েছিল। চারিদিকে খালি বিয়ার ক্যান পড়েছিল। কিন্তু এইটুকুই নয়, ওরা নিজেদের আর এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল মাদকের সঙ্গেও। গত 2 মাসে এটি ছিল তৃতীয়বার যখন এই ছেলেরা এমন এক অভিযানে একত্র হয়েছিল। এতদিনে তারা 4 ধরনের আলাদা মাদক চেষ্টা করেছে। প্রথমবার তারা এক বন্ধুর বাবার আলমারি থেকে পাওয়া এক ওষুধ হাত দেয়। পরের বার এক সহকারী ইসলামাবাদের এক ক্লাব থেকে কিনে আনা মাদক। তৃতীয়বার রাওয়ান রিপিট বাজারে এক আফগান লোকের কাছ থেকে পাওয়া কিছু জিনিস। প্রতিবারই তারা মাদক আর অ্যালকোহল একসাথে ব্যবহার করেছে। অ্যালকোহল জোগাড় করাটা তাদের কাছে কোনো সমস্যাই ছিল না। প্রতিবারের মতো এবারও 7 জনের মধ্যে 6 জন সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। এখনও কেবল সপ্তম ছেলেটি সচেতন অবস্থায় ছিল। তার মুখে ব্রণ, গায়ে গাঢ় নীল শার্ট, কলারটা উঁচু করে তোলা, অ্যালসিপ প্রেন্সি স্টাইলে, আর ধূসর জিন্স যার হাঁটুর ওপর মেজেন্টার মুখ আঁকা। সে চোখ খুলে চারদিকে তাকালো। চোখ লাল, কিন্তু নেশা নয়। কিছুক্ষণ পর সে সোজা হয়ে বসলো এবং ছোট্ট পাত্রে বাকি থাকা গুঁড়োটা কোণে ঢেলে এক টুকরো স্ট্র তুলে তা দিয়ে নাকে টানলো। এরপর স্ট্রটা ফেলে দিয়ে আঙ্গুলের ডয়ার সামনে গুঁড়ো দিল এবং সতর্কভাবে জিভে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে সেটা থুতু করে ফেলে দিল। জিনিসটা মানসম্মত হলেও তার মুখভঙ্গি বলে দিচ্ছিল সে যে একদমই আনন্দ পায়নি। মুখের স্বাদ দূর করতে সে এক চুমুক বিয়ার খেলো। আর তার পাশে ছেলেরা কার্পেটের ওপর ছড়িয়ে পড়ে আছে, নেশায় বেবুশ। সে ওদের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বিয়ার পান করতে থাকলো। তার চোখ ফুলে থাকলেও জ্যোতিষ্ময় ছিল। মাদক তাকে পুরোপুরি কাবু করতে পারেনি। আগের 3 বারও এমনটাই হয়েছিল। বন্ধুরা সবাই যখন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল তখনও সে টের পেত তার উপর প্রভাব ততটা কাজ করছে না। প্রথম 2-1 বার সে ওদের ফেলে রেখে গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এবার সেও বেরিয়ে পড়ে যাচ্ছিল। ঘরের ভেতরে মাদকের গন্ধে সে বীতশ্রোত হয়ে পড়ছিল। সে দাঁড়ানোর চেষ্টা করতেই হোঁচট খেলো। নিজেকে সামলে নিয়ে মেঝেতে পড়ে থাকা চাবি আর মানিব্যাগটা তুলে নিল। তারপর স্টোরি বন্ধ করলো। ঘরের চারিদিকে একবার তাকিয়ে যেন কিছু করার চেষ্টা করছে। এরপর দরজার দিকে ফিরে গিয়ে আবার বসে জগার জুতো পরলো। ফিতেগুলো শক্ত করে গাঁটলো। সবসময় দরজায় তালা খুলে অন্ধকার করিডোর বেরিয়ে এলো। টলতে টলতে প্রধান দরজা পেরিয়ে লনের দিকে এগোলো। সিঁড়ির দিকে নামার সময় সে টের পেল তার নাক দিয়ে কিছু বেরোচ্ছে।
অপারেটর ছুঁয়ে সে আঙ্গুলে আঠালো তরল অনুভব করলো। প্রবেশদ্বারের বাতি জ্বালানোই সে দেখলো তার আঙ্গুল বেয়ে রক্ত পড়ছে। সে পকেট থেকে রুমাল বের করে আঙ্গুল ও নাকের রক্ত মুছে ফেললো। গলায় হঠাৎ তীক্ষ্ণ এক জ্বালাভাব টের পেল। সেটা সরাতে গলা পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু মনে হচ্ছিল সে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। কয়েকবার গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এবং 2-3 বার থুথ ফেললো। হঠাৎ তার নাকে ঝিনঝিনে অনুভূত হলো। মুহূর্তের মধ্যে তার নাক থেকে গল গল ফোয়ারার মতো বেরিয়ে এলো। মার্বেল সিঁড়ি বেয়ে নিচে ঝরতে লাগলো ছোট এক স্রোতের মতো। গলফ ক্লাবে পুরাতন বিতর্ণীয় অনুষ্ঠান চলছিল। আন্ডার-16 প্রতিযোগিতায় 7 আন্ডার পার স্কোর করে সালার সিকান্দার প্রথম পুরস্কার জিতেছিল। সালারের নাম ঘোষণার সময় হাততালি দিতে দিতে সিকান্দার উসমান মনে মনে ভাবছিলেন, ট্রফিগুলো রাখার জন্য ওদের বাড়ির শোকেসে নিশ্চয়ই এখন আরও জায়গা করতে হবে। এই বছর সালার যত ট্রফি ও শিল্ড নিয়ে এসেছে তা আগের বছরের সামানেও অনেক বেশি। সিকান্দারের সব সন্তানই পড়াশোনা ভালো, কিন্তু সালার বাকিদের থেকে আলাদা। পুরস্কার জেতার ক্ষেত্রে সে সবার থেকে অনেক এগিয়ে। আইকিউ স্কোর 150। তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব বলা যায়। গর্বের বলে হাততালি দিতে দিতে সিকান্দার স্ত্রীর দিকে ঘুরে ফিসফিস করে বলেন, এটা সালারের 13 নম্বর ট্রফি আর এই বছরের 4র্থ। স্ত্রী হেসে বললেন, তুমি তো সব কিছুর হিসাব রাখো, তাই না? সিকান্দার চোখ নিচে ছিল মঞ্চের দিকে। সেখানে সালার প্রধান অতিথির হাত থেকে ট্রফিটা নিচ্ছে। শুধু গল্ফের ক্ষেত্রেই হিসাব রাখি। আর তুমি কেন জানো, আমি বাজি ধরতে পারি, যদি সালার এই টুর্নামেন্ট প্রফেশনাল খেলোয়াড়দের সাথে খেলতো তবে সে ট্রফিটা জিতত, গর্বভাবে বললেন তিনি। সালার পাশের আসনে বসা অন্য বিজয়ীদের সঙ্গে করমর্দন করছিল সিকান্দারের স্ত্রী, কিন্তু তার কথায় অবাক হলেন না। তিনি জানতেন এটা নিছকই বৃত্তিসুলভ গর্ব নয়, এটা সত্যি। সালার সত্যি অসাধারণ একটি ছেলে। তার মনে পড়ে গেল প্রথমবার যখন সালারের গল্ফ কোর্সে তার ভাই জুবাইদের সঙ্গে 18 হোল খেলছিল। কি দারুণ দক্ষতায় সে রাফ থেকে বলটাকে গ্রিনে নিয়ে গিয়ে এসেছিল। জুবাইনের বিস্ময় বলে উঠেছিল, আমি বিশ্বাসই করতে পারছি না। পুরো খেলা শেষ না হওয়া পর্যন্ত সে বারবার বলতে চেয়েছিল, থেকেই ছিল। রাফ থেকে শার্টটা যদি জুবাইরের অবাক হয়ে থাকে, তাহলে সালারের পাটার একেবারে তাকে স্তব্ধ করে দিয়েছিল। বল যখন ধীরে ধীরে গতিয়ে গর্তের দিকে যাচ্ছিল, জুবাইর ক্লাবের ওপর ভর দিয়ে পেছনে ফিরে সালার ও লক্ষ্যবিন্দুর মাঝের দূরত্বটা মেপে নিল। অবিশ্বাসে মাথা নেড়ে সে সালারের দিকে দেখালো। সালার সাহেব ভালো খেলতেন না। গলফ কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা কডিটি বিড়বিড় করে বলল। জুবাইর অবাক সুরে শুধু তাকালো, ভালো খেলছে না। সে ক্যাডির দিকে তাকালো, ভাবলো হয়তো এটা রসিকতা। জি স্যার, না হলে বলটা রাফে যেত না। ক্যাডি শান্তভাবে বলল, আপনি আজ এখানে প্রথমবার খেলছেন, কিন্তু সালার সাহেব গত 3 বছর ধরে এই মাঠেই খেলছেন। তাই বলছি আজ তিনি ফর্মে নেই। জুবাইর তার বোনের দিকে তাকালো, যদি মৃদু হেসে বিষয়টি উপভোগ করছিল। পরের বার তিনি পুরো প্রস্তুতি নিয়ে আসব, আর খেলার জায়গাটা আমি বেছে নেব, কিছুটা বিরক্তির গলায় বলল জুবাইর সালারের দিকে হাঁটতে হাঁটতে। সে কোনো সময় যে কোনো জায়গায় অবিশ্বাসী ভঙ্গিতে বাইর হয়ে জবাব দিল সালারের মা, এই সপ্তাহে আমি তোমাদের করাচিতে আমন্ত্রণে যাচ্ছি, সব খরচ আমার। আরাম করে বলল জুবাইর সালারের কাছে গিয়ে। কেন? প্রশ্ন করলো সালার। করাচি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের সঙ্গে আমার হয়ে একটা ম্যাচ খেলবে তুমি। আমি নির্বাচনে ওর কাছে হেরে গেছি, কিন্তু যদি সে গলফ ম্যাচে হেরে যায়, তাও আবার এক শিশুর কাছে, তাহলে ওর হার্ট অ্যাটাক হবে। তাই চল হিসাবটা মিটিয়ে ফেলি। জুবাইরের কথায় সালামের মা হেসে উঠলেন, কিন্তু সালারের কপালে ভাঁজ পড়ল। শিশু একটা শব্দে যেন গুরুত্ব সহকারে আপত্তি জানালো তাকে। আঙ্কেল, মনে হয় কাল আবার আপনার সঙ্গে 18 হোল খেলতে হবে, দৃঢ়কণ্ঠে বলল সালার। আজাদ দরজা খুলে মায়ের ঘরে ঢুকলো। আমি আপনার সঙ্গে জরুরি কথা বলবো। হ্যাঁ বলো, কি হয়েছে? আজাদ সোফায় বসে পড়ল। আপনি যদি সম্প্রতি হাসিম আঙ্কেলের বাসায় গিয়েছিলেন? না, কেন? কোনো কিছু হয়েছে? ইমামা এই সপ্তাহে ওদের বাসায় এসেছে। ভালো কথা,
তাহলে আজ বিকেলে যাই। সাকিলা হেসে বললেন। তুমি গিয়েছিলে? হ্যাঁ। ও কেমন আছে? অনেকদিন পর তো ফিরেছে, সাকিলা মন্তব্য করলেন। হ্যাঁ, 2 মাস পর এসেছে। সাকিলা টের পেলেন আজাদের কণ্ঠে অস্বস্তি। কোনো সমস্যা হয়েছে? আমার মনে হয় ইমামাটা একটু বদলে গেছে। একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আজাদ। বদলে গেছে মানে? পর্বটা এখানে শেষ হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পর্বটাতে আমার হয়তো 2-3 জায়গায় একটু আটকে গিয়েছিলাম, একটু মানিয়ে নেবেন।